দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের নয়া শিল্প পার্ক। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে 205 একর জমিতে তৈরি হবে ইন্ডাস্ট্রিয়াল হাব। শিল্পোন্নয়ন নিগমকে জমি ভূমি রাজস্ব দফতরে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজের থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সোমরাজ, দেখো, রাজ্যে এখনো শিল্প পার্ক রয়েছে 200টি, যার মধ্যে শিল্পোন্নয়ন নিগমের অধীনে শিল্প পার্ক রয়েছে 32টি। এরপরে আরও একটি পার্ক যুক্ত হচ্ছে, অর্থাৎ এখন থেকে রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের অধীনে মোট 33টি শিল্প পার্ক হবে। আসানসোল দুর্গাপুর এই বেল্টে যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে পানাগড়ে একটি শিল্প পার্ক হয়েছিল, যা উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আসানসোল দুর্গাপুর বেল্টে আরও একটি বড় মাপের শিল্প পার্কের আজ অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে 205 একরেরও বেশি জমি, যা রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অধীনে ছিল, তা আজ শিল্পোন্নয়ন নিগমকে দিয়ে দেওয়া হলো। কেন এই শিল্প পার্ক তৈরি করছে রাজ্য? যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে মূলত বিভিন্ন শিল্পপতিদের বিনিয়োগের চাহিদা রয়েছে এই আসানসোল দুর্গাপুরের ক্ষেত্রে, বিশেষ করে আয়রন, স্টিল, স্পঞ্জ এইসব ক্ষেত্রে বিনিয়োগের চাহিদা রয়েছে। আর তাই বিনিয়োগকারীদের উৎসাহের কথা মাথায় রেখেই এই আসানসোল দুর্গাপুর এলাকায়, বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে এই নয়া শিল্প পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এই শিল্প পার্কের জন্য যে জমি, যে কাজ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফে পরিচালনা করা হচ্ছিল, আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই 205 একরেরও বেশি জমি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে এই শিল্প পার্ক তৈরির জন্য দেওয়া হলো। নবান্ন সূত্রে খবর, খুব শীঘ্রই এই শিল্প পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বেশ, অন্যদিকে 99 বছর পর হিন্দুস্তান মোটরসের জমিতে রেলের কোচ। মেট্রো বন্দে ভারত কোচ তৈরিতে জমি লিজ। হিন্দ মোটরসের প্রায় 40 একর জমি লিজ। টিটাগড় রেল সিস্টেম লিমিটেডকে জমি লিজ রাজ্যে। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, 1-2 বছর নয়, 99 বছর পর লিজে দেওয়া হলো জমি, কতটা তাৎপর্যপূর্ণ? একদমই তাই। দেখো তমশ্রী, যেটা বলা যেতে পারে, শিল্পের জমিতেই কিন্তু শিল্প হচ্ছে, নতুন করে একটা শিল্পের সম্ভাবনা হচ্ছে। এই হিন্দমোটর যে কারখানা রয়েছে সেখানে 2022 সালে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেছিলেন বন্ধ হয়ে যাওয়া হিন্দমোটর কারখানার জমি। সেই জমিতে 40 একর জায়গা দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে, লিজ দেওয়া হলো টিটাগড় ওয়াগন কারখানাকে। যেটা এই কারখানা তারা বন্দে ভারত থেকে তোমার ইউমি কোচ, যে এসি কোচ তৈরি হবে বলে একটা আশার কথা শোনা যাচ্ছে। তবে এর মাঝেও কিন্তু একটা যেটা বিরোধীরা যেটা বলছে, বিজেপি বা সিপিএম যেটা বলছে, যে এই যে হিন্দমোটর কারখানা যে বন্ধ হয়ে গেছিল, তখন কিন্তু 250 জন শ্রমিক ছিল, তারা স্থায়ী শ্রমিক ছিল, তারা কিন্তু পিএফ ও গ্র্যাচুইটের টাকা পায়নি। অতএব শিল্প যেমন হচ্ছে, খুব একটা ভালো এটা একটা উদ্যোগ, শিল্পের জমিতে শিল্প হচ্ছে, কিন্তু এই যে যারা যে শ্রমিকগুলো রয়েছে তাদের অন্তত একটা পুনর্বিবেচনা করা হোক, তাদের আবার কাজে ফেরানো হোক। তমশ্রী, বেশ, এখনো প্রায় 250-300 যারা লেবার, যাদের চাকরি এখনো বেঁচে আছে, তাদের কি হলো? তাদের এখন পিএফ, গ্র্যাচুইটি, ছুটির পয়সা, এদের 2 কোটি টাকা মতন ওই সিআইটিউ পরিচালিত যে কোঅপারেটিভ আছে সেখানে ফেসে আছে। এইসব টাকাগুলোর কি হলো? যখন এখানকার সব লোহা লক্কড় স্ক্র্যাপ বিক্রি করে দিল, হয়তো কিছু নেতাদের জমি বাড়ি গাড়ি ফাড়ি হয়ে গেল, তারপরে এই কারখানা অধিগ্রহণ হলো। ওখানে শিল্প হোক, সেটা আমরাও চাইবো, কিন্তু এই শিল্পের ভিতরে এই যে শ্রমিকদের আছে, এদেরকে কিছু সুযোগ কি এরা পাবে? সেটা অনেক বড় প্রশ্ন। কারখানার যে অব্যবহৃত জমি, যেটা শিল্প করবার জন্য নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে চুক্তি করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, তৃণমূল কংগ্রেস সরকার আসার পর সেই চুক্তিকে বদলানো হয় এবং সেই অব্যবহৃত জমিতে কেবলমাত্র রিয়েল এস্টেট এবং তৃণমূল কংগ্রেসের কিছু নেতার পুরে কমে খাওয়ার জায়গাটাকে সুনিশ্চিত করা হয়। শিল্পের জমিতে শিল্পই করতে হবে যাতে নতুন কর্মসংস্থান তৈরি হয়, কারণ গোটা রাজ্যে এখন শিল্প বলতে কিছু নেই। যে সমস্ত শ্রমিক কর্মচারীরা পেরোলে আছেন, এক্ষেত্রে তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে। দীর্ঘ বছর ধরে এই কারখানা জমি পড়ে রয়েছে, কারখানা বন্ধ। আবার নতুন কোনো শিল্প, আবার নতুন কোনো কর্মসংস্থান এবং আর্থিক সামাজিক যে উন্নতি হবে
সত্যি এটা ভালো উদ্যোগ। হিন্দুস্তান মোটর কারখানা এশিয়ার বৃহত্তম কারখানা। অগ্নিমিত্রাকে পেয়ে অভিযোগ রেল যাত্রীদের, প্রতিদিন ট্রেন লেট থাকায় হয়রানি যাত্রীদের। মোদীর সভার আগে প্রচারপত্র বিলি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, আর ঠিক সেই সময়ই তাকে অভিযোগ জানান রেল যাত্রীরা। বন্ধ করে দিয়েছে, এই ট্রেনটা আপনার বন্ধ, সপ্তাহে একদিন কি দুদিন দিচ্ছে, বা সপ্তাহে। এটা কোন ট্রেনটা? मैडम पुरलिया है या आज लेट हो দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, অভিযোগ তো জানালেন বিধায়ককে সামনে পেয়ে রেল যাত্রীরা, বিধায়ক কি আশ্বাস দিলেন, কি বললেন? দেখো, বিক্ষোভ হওয়ার পরে কিন্তু বিধায়কের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কি যে সমস্যার কথা বলছে যাত্রীরা, সেই সমস্যা দ্রুত সমাধান করা হবে। কিন্তু সমস্যা নতুন নেই, সমস্যা দীর্ঘদিনের। যাত্রীদের যা জানাচ্ছে কি প্রত্যেক দিনই নিয়মিত ট্রেন 1 ঘন্টা লেট, কখনো 1.5 ঘন্টা লেট, যার ফলে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। তারা সঠিক অফিস টাইমে, তারা সঠিক সময় অফিস পৌঁছাতে পারছে না, বা অন্যান্য কাজের যারা বাড়ি থেকে বেরোচ্ছে তাদেরকে স্টেশনে এসে ঘন্টাখানেক বসে থাকতে হচ্ছে। আজকে যখন বিধায়ক এই প্রধানমন্ত্রী জনসভার আমন্ত্রণ পত্র বিলি করতে যান, তখনই কিন্তু তাকে ঘিরে এই সমস্যাটা জানায় স্থানীয় যাত্রীরা, রেল যাত্রীরা, এবং পরে বিধায়কের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কি তারা দ্রুত এই যে সমস্যার কথা জানাচ্ছে যাত্রীরা, সেটা সমাধান করা হবে। বেশ, অসুবিধা হচ্ছে ট্রেন নাই, এরপর আর ট্রেন নাই তো। এই ট্রেনটা দুটো যে বন্ধ হলো, কোথায় থেকে কোথায় যাওয়ার ছিল? এটা যাওয়ার ছিল আদ্রা থেকে আসানসোল, আসানসোল থেকে বোরাবন ছিল। আমরা ট্রেন দুটো খোলার জন্য চাইছি, আমাদের রেগুলার চাই। অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে গেছে আর লেটে চলছে, সেটা নিয়ে আমরা অলরেডি মিস্টার অনিল মিশ্রা, আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে জিএম, জেনারেল ম্যানেজার, ওনাকে চিঠি দেওয়া হয়েছে, এবং আড্রার যে ডিআরএম মিস্টার সুমিত নারুলা, ওনাকেও জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্র সরকার দেখছেন, রেল মন্ত্রক দেখছেন। মানুষের কোনো কষ্ট হোক, এটা মোদীজি কোনোদিন চাননি। আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন। ফের বাংলা বলায় বিপাকে, দিল্লিতে আটক কোচবিহারের যুবক। গুরুগ্রামে থাকেন কোচবিহারের পরিযায়ী শ্রমিকরা। বাংলা বলায় আটক করা হয়েছে, গুরুগ্রাম থানার পুলিশ আটক করেছে তাদের। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, কি জানা যাচ্ছে, তার পরিবার সূত্রে কি জানতে পারছো, তারা কতদিন ধরে ওখানে কাজ করছেন, কি কাজ করছেন, আর তাদের কাছে কি বৈধ নথি ছিল? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে যুবককে আটক করা হয়েছে তার বাড়ি কোচবিহার 1 ব্লকের জিগানপুর গ্রামে। সে দীর্ঘ 5 বছর ধরে দিল্লির এক হোটেলে কাজ করছে, এবং তার কাছে বৈধ নথি ছিল। সে পরিবার পরিজন নিয়ে গুরগাঁও থাকতো, এবং গতকাল সে যখন হোটেল থেকে কাজ করে বাড়ি ফিরছিল, সে সময়ই তাকে পুলিশ আটক করে এবং তার কাছে বৈধ কাগজপত্র দেখতে চায়। তার কাগজপত্র দেখানো হলেও যেহেতু সে বাংলা বলছে, আধা বাংলা আধা হিন্দি কথা বলছিল, এরপরই তাদের সন্দেহ হয় এবং বাংলাদেশি সন্দেহে তাদের ধরে জেলে পুড়িয়ে দেয়, এবং পরবর্তীতে তার মোবাইলও কেড়ে নেওয়া হয়। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবারের মধ্যে। পাশাপাশি ওই পরিবারের পক্ষ থেকে আজ দুপুরে কোচবিহার জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে, যাতে দ্রুত তাকে মুক্তি দেওয়া যায়। সোনিয়া, দিল্লি থেকে ফোন আসছে, বৌমা ফোন করছে, আপনার ছেলেকে তুলে নিয়ে গেল পুলিশ। কিসের জন্য? যখন নাকি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করে, হ্যান ত্যান, ওর মোবাইলটাও নিচ্ছে, ওর মোবাইলটাও নিচ্ছে। আমরা বুঝলেন না, ছেলে একমাত্র ছেলে মানে যে কর্ম করে আমাদের চালাই যাচ্ছে, আমি তো অক্ষম, তাকে আটকায় রাখছে। আমি কি করবো? এটাই আমার হতাশায় ভুগতেছে। আমার জন্ম দিনাঙ্ক, এখন যদি আমরা বাংলাদেশি হয়ে যাই, তাই আমরা দুঃখ, আর এর শেষ দুঃখ আর কিছু। দিল্লিতে গিয়ে একটি হোটেলে সে দীর্ঘ 5 বছর ধরে কাজ করছে। বাংলাদেশি বলে তাকে দাগিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি, কোচবিহারে আমাদের এই জিরানপুরের বাসিন্দা। তো আমি এডিএম সাহেবের সঙ্গে দেখা করলাম, সমস্ত ডকুমেন্টেশন তাকে দেওয়া হলো। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পুলিশে হয়রানি করা, কোথাও কোথাও অ্যারেস্ট করা, এই ঘটনাগুলো আকছার ঘটছে। এটা আসলে বাংলা বিরোধিতা, বাংলা বিদ্বেষের একটা ফসল আমরা লক্ষ্য করছি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ঘটনাগুলো ঘটছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বসিরহাট সিএমওএইচ অফিসে সিবিআই 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুন হন। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের দেহ উদ্ধার হয়, কিন্তু দেবদাস মণ্ডলের দেহ পাওয়া যায়নি। তবে আজ 2019-এর ঘটনার পর আজ 2025 সাল, কেন বসিরহাট সিএমওএইচ অফিসে সিবিআই আধিকারিকরা জানবো। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, 2019-এর একটা ঘটনা, এটা 2025, কি কারণে আজ বসিরহাট সিএমওএইচ অফিসে সিবিআই আধিকারিকরা যান? দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি 2019 সালের 8ই জুন অনুপম, তোমার সঙ্গে আমি তমশ্রী রয়েছি। একটা ঘটনা ঘটেছিল। সরি তমশ্রী, প্রথমেই তোমাকে বলে রাখি যে 2019 সালের 8ই জুন সন্দেশখালীর ভাঙ্গিপাড়াতে 3 বিজেপি কর্মীকে খুন করা হয়। তার মধ্যে প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, তাদের দেহ পাওয়া যায়, কিন্তু দেবদাস মণ্ডল বলে একজন, যার দেহ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবার পুলিশ তদন্তে নামে এবং তারপরে সিআইডিও তদন্তে নামে, এবং সিআইডি তদন্তে নামার পরে বেশ কয়েক মাস পরে সন্দেশখালীর একটি নদীর ধার থেকে মাটি খুঁড়ে একটি কঙ্কাল উদ্ধার করে সেইটা ময়না তদন্তের জন্য নিয়ে যায়, এবং সিআইডি থেকে তরফ থেকে সেখানে বলা হয়েছিল যে সেটা ডিএনএ পরীক্ষা করা হবে। কিন্তু তারপরে সেই ডিএনএ পরীক্ষার সেই রিপোর্ট কোথায় গেল, কাকে দেওয়া হলো, সেটা আদৌ আদালতে পেশ করা হয়েছিল কিনা, সেই ডিএনএ রিপোর্টের সঙ্গে কার মিল আছে, পুরো বিষয়টাই কিন্তু এখনো কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। যেমন এই দেবদাস মণ্ডলের পরিবার সহ ভাঙিপাড়ার লোকজন, এরপর কিছুদিন আগে এই মণ্ডল পরিবারগুলো কিন্তু সিবিআই তদন্ত চেয়ে কিন্তু আদালতে আবেদন করে, এবং মহামান্য আদালত কিন্তু সিবিআই এর তদন্তের নির্দেশ দেয়, এবং সেই মতো সিবিআই আধিকারিকরা ভাঙিপাড়ায় যায়, মণ্ডল পরিবারগুলোর সঙ্গে কথা বলে, এবং আজকে বসিরহাট স্বাস্থ্য জেলার যে সিএমওএইচ অফিস সেখানে আসে তারা, এবং সিএমওএইচ অফিসে আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তার মধ্যে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই যে দেবদাস মণ্ডলের যে ডিএনএ রিপোর্টের কথা বলা হয়েছিল সেই সময়, সেই ডিএনএ রিপোর্টটা কোথায় আছে বা কেন সেই রিপোর্টে কি আছে সেই বিষয়টা যেমন তারা খুঁজছে। অন্যদিকে প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, যাদের সেই সময় ময়না তদন্ত করা হয়েছিল, সেই ময়না তদন্তের রিপোর্টে কি আছে না আছে পুরো বিষয়টা কিন্তু করতে থাকে, এবং পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ে সিএমওএইচের দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন, এবং প্রায় ঘন্টা 2-2.5 সিএমওএইচের অফিসে ছিল, এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যান। বেশ।